পৃথিবীতে এখনো দেখা যায় ঔপনিবেশিক যুগ হয়তো শেষ হয়ে গেছে, কিন্তু বহু দেশ আমরা দেখি যারা এই রকম বিদেশি থাবায় ধ্বংস হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা সেই অবস্থা থেকে অবশ্যই ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ বাংলাদেশি মানুষের প্রচেষ্টার মধ্যে দিয়ে রক্ষা করবেন। মাওলানা আব্দুল মতিন সাহেব, আমি বরিশালের সন্তান, তিনিও বরিশালের সন্তান ছিলেন। বাংলাদেশের রাজনীতিতে সেই সময় তার অত্যন্ত জোরালো এবং বলিষ্ঠ অবস্থান আমি ছাত্র অবস্থায় আমরা দেখেছি। বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, ভোটের অধিকার আদায় এবং বাংলাদেশের গণতন্ত্রকে স্থায়ী রূপ দেওয়ার জন্যে তার জোরালো বক্তব্য ছাত্র অবস্থায় যে শুনেছি তা এখনো স্মরণ করতে হয়। অন্যান্য আলোচকবৃন্দ এটা বলেছেন। পুরস্কার অনেক সময় আল্লাহ বিভিন্নভাবে মানুষকে দিয়ে থাকেন। ওনাকে দেশবাসী স্মরণ করে ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে তিনি জীবন মানুষের অধিকার এবং গণতন্ত্র রক্ষায় বিলিয়ে দিয়েছেন। এটাই তার সবচেয়ে বড় পুরস্কার। মন্ত্রিত্ব বা চেয়ার সবসময় এটা পুরস্কার হয় না, এটা কখনো অসম্মানের হয়ে থাকে, যেগুলো আমরা দেখছি এখন। সুধীমণ্ডলী, আজকে এই পর্যায়ে আমরা আমাদের সেই তুখোর নেতা, যা আজকে 28তম মৃত্যুবার্ষিকী, তার জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, তার গুনাহ খাতা মাফ করে দিন এবং একই সেই ধারায় বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায়, ভোটাধিকার রক্ষা, গণতন্ত্র সংহত করার ক্ষেত্রে তার সেই সমস্ত ভূমিকাকে যেন দেশবাসী স্মরণ করে তারা দৃঢ় পদক্ষেপ নিতে পারে। আজকে এখানে জাতীয় নেতৃবৃন্দ আছেন। দীর্ঘ 15টি বছর বাংলাদেশের অবস্থা আমরা দেখছি। 14 সালে দেশবাসী ভোট দিতে পারে নাই। 18 সালে কি হয়েছে আমরা দেখেছি। দিনের ভোট রাতে হয়েছে এবং 24 সালে এসে আরেকটি প্রহসনের নির্বাচনের মাধ্যমে, ভোটারবিহীন নির্বাচন মাধ্যমে তারা আজকে চতুর্থবারের মতো ক্ষমতায় আছে। দেশের মানুষ তো ভোট দেয় নাই, দিতে পারে নাই। 2% থেকে 10%-এর মধ্যে যদি ধরা হয় তাহলে 90% তাদের সাথে নাই। কাদের সাথে আছে? আজকে এখানে যারা আমরা আছি, বিরোধী রাজনৈতিক দল, তাদের সাথে আছে। জনগণ তো ঐক্যবদ্ধ। তাহলে সেই ঐক্যকে সংহত করে কেন আমরা আমাদের অধিকারকে আদায় করে নিতে পারলাম না, এটা চিন্তা করে আগামী দিনে অগ্রসর হতে হবে। 90-এর গণঅভ্যুত্থানের কথা আমরা জানি, 69-এর অভ্যুত্থানের কথা জানি। সেই সমস্ত অভ্যুত্থান বিশেষভাবে 90 সময় আমরা তখন ছাত্র, সারা বাংলাদেশের সর্বপর্যায়ের জনগণ নেমে এসেছিলেন। সকল রাজনৈতিক দল, 3 জোট এবং জামাত ইসলামী রাজপথে পাশাপাশি থেকে আন্দোলন করেছে। ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ, এখানে সাবেক ছাত্র নেতৃবৃন্দ আছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের শিক্ষাঙ্গনগুলো কাঁপিয়ে তুলেছিল। সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে তারা নেমে
সবাই তারা রাজপথে নেমে আসতে পেরেছিলেন এবং তারা ময়দানে কার্যকর ঐক্য গড়ে তুলে এরশাদের স্বৈর শাসনকে তারা পতন ঘটিয়ে সেখানে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিল। আজকে সেই অবস্থা যদি আমরা তৈরি করতে না পারি তাহলে তার যে ক্ষতিপূরণ দেশবাসী দিচ্ছে, জনগণের ভোটের অধিকার ছিনিয়ে নিয়ে যেভাবে দেশকে আজকে একটি স্বৈরাচারী ফ্যাসিস্ট মানে ফ্যাসিজম এখানে কায়েম করা হয়েছে, তার পরিণতি দেখা যাচ্ছে। এখন ব্যাংকগুলো শেষ হয়ে গেছে। আজকের পত্রিকা এসেছে 23.77% মানে আপনার বিলিয়ন এখন ব্যাংকে আছে। ব্যাংকগুলো শূন্য হয়ে গেছে, আমাদের টাকাগুলো লুটপাট হয়ে গেছে। বিচার বিভাগ আজকে ধ্বংস হয়ে গেছে। এখানে বিএনপি নেতা আমাদের সালাম ভাই বলেছেন যে কি করা হয়েছে। প্রতিদিন কোর্টে, আমি একজন আইনজীবী হিসেবে কোর্টে আমাদেরকে যেতে হয়। আমরা দেখছি যে বিচারের নামে, যে প্রহসনের মাধ্যমে জাতীয় নেতৃবৃন্দ সহ নিরপরাধ মানুষকে তারা যেভাবে বিচারের মাধ্যমে হয়রানি করছে, সেটা আমাদের গণতন্ত্রকে হরণ করেছে। আজকে এইভাবে সমস্ত সেক্টরগুলোকে তারা ধ্বংস করে দিয়েছে। এই ধ্বংসের হাত থেকে দেশবাসীকে যদি রক্ষা করতে হয় তাহলে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নাই। আজকে আমরা আন্দোলন করতে চাই, কিন্তু অনেক সময় বিদেশ নির্ভরতা আমাদেরকে পেয়ে বসে। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। আজকে রাজপথে যারা আছে তারা একটা ব্যাপারে তো একমত, ভোট দিতে হবে, আমাদের ভোটের অধিকার দিতে হবে, আমাদের গণতান্ত্রিক অধিকার দিতে হবে, আমাদের মানবাধিকার দিতে হবে, আমাদের বিচারের অধিকার দিতে হবে, আমাদের অর্থনৈতিক অধিকার দিতে হবে। এগুলো যদি আমাদের সবার দাবি হয় তাহলে তো সবাই আমরা একমত। রাজনৈতিক মানুষজন যখন ভোট পাবো তখন জামাত বা বিএনপি সেটা জনগণ বিচার করবে, কিন্তু আগে তো ভোটের অধিকার নিয়ে আসতে হবে। ওরা খুব কার্যকরভাবে এইভাবে আন্দোলন যখন একটা ক্লাইম্যাক্সের দিকে যায় তখন নানাভাবে নানা অঙ্ক তারা দিয়ে দেয় এবং তথাকথিত এই সমস্ত মানে গণতন্ত্রবাদী তারা টকশোর মাধ্যমে নানা রকম উপদেশ দেশবাসীকে দিয়ে বিভ্রান্তি ছড়িয়ে দেয়। এই অবস্থা থেকে বেরিয়ে এসে জাতীয় নেতৃবৃন্দকে এবং যারা দেশে গণতান্ত্রিক এবং গণতন্ত্র মানবাধিকার রক্ষায় আমরা যারা ভূমিকা রাখতে চাই, আজকে এই যে 90% ভোটারের প্রতিনিধিত্বকারী দল, যদি তাদেরকে 30% ধরা হয় তাহলে 70% তো আমরা, আমাদের অধিকারকে আমরা আদায় করে নিতে পারি না কেন? 23শে জুন পলাশীর প্রান্তরে দেশের স্বাধীনতা শেষ হয়ে গিয়েছিল। যখন সিরাজউদ্দৌলাকে ভাগীরথীর তীরে গ্রেফতার করা হয়েছিল, সেই দিন মাত্র কয়েকজন সেনাপতি গিয়েছিল ভাগীরথীর 2 তীরে। সেই দিন কৃষকরা তারা তামাশা দেখছিল, তারা কিন্তু বিদেশি প্রভুদেরকে চেনে নাই। তারা যদি একটি করে ঢিলও ছুটতো অথবা আওয়াজ দিত, সেই দিন সিরাজউদ্দৌলা মুক্ত হয়ে যেতে পারতেন। আজকে বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে আওয়াজ দিতে হবে। এই আওয়াজ যদি তোলা হয় তাহলে দেখা যায় একদিন যারা ওই ইন্তিফাদা করেছিল খালি হাতে, আজকে তাদেরকে মোকাবেলা করতে হচ্ছে এই পৃথিবীর সর্বশক্তিমান রাষ্ট্র ইসরায়েল এবং আমেরিকাও এখন চিন্তা করতে হয়। দেশের জনগণের শক্তি সবচাইতে বড় শক্তি। 69 এবং 90-তে দেশের জনগণ খালি হাতে লড়েছিল এবং সেই জনগণ এখন ঐক্যবদ্ধ আছে। তারা যদি ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসে এবং বিশেষভাবে
নেতৃবৃন্দের মধ্যে সমস্ত দ্বিধাদ্বন্দ্ব যদি মানে অবসান ঘটিয়ে এবং তারা যে সমস্ত ফর্মুলা দিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের ক্ষেত্রে দ্বিধান্বিত করে তোলে, সেই সমস্ত জায়গাগুলোকে আমাদেরকে মিটিয়ে ফেলে এগিয়ে যেতে হবে। তাহলেই বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার সহ তাদের সমস্ত অধিকারগুলো ফিরে পাবে। আজকে রাষ্ট্র যদি এইভাবে তারা অধিকারকে স্তব্ধ করে দিয়ে ক্ষমতায় থাকতে পারে, তাহলে ভবিষ্যৎ আরও অনেক খারাপের দিকেও যেতে পারে। পৃথিবীতে এখনও দেখা যায় ঔপনিবেশিক যুগ হয়তো শেষ হয়ে গেছে, কিন্তু বহু দেশ আমরা দেখি যারা এই রকম বিদেশি থাবায় ধ্বংস হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা সেই অবস্থা থেকে অবশ্যই ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ বাংলাদেশি মানুষের প্রচেষ্টার মধ্যে দিয়ে রক্ষা করবেন। আসুন আমরা সেই প্রচেষ্টায় আমরা সামনের আন্দোলনে আমরা যেন এগিয়ে যেতে পারি, সেই জন্য সকলকে আহ্বান জানিয়ে আজকের এই আলোচনা সবার আয়োজন করার জন্য আমাদের বাংলাদেশ লেবার পার্টি সভাপতি সহ নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।